আচ্ছা, তো যাদের কাছে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটের হচ্ছে 424 নম্বর পেজে দেখুন, সেকেন্ড কোশ্চেন ইলিয়াড থেকে, যে দ্য সাবজেক্ট অফ দ্য ইলিয়াড ইজ দ্য রাথ অফ একিলিস ডিসকাস। যে ইলিয়াড যে এটা আর কি এপিকটা, এটার সাবজেক্টই হচ্ছে একিলিসের রাগ বা একিলিসের ক্রোধকে নিয়ে এটা আলোচনা করো। মানে ইলিয়াডের বিষয়বস্তু হচ্ছে একিলিসের রাগ, এটা আলোচনা করো। তো বলছে দ্য ইলিয়াড ইজ অ্যান ইমর্টাল এপিক অফ হোমার। এটা কি হোমারের একটা অমর কাব্য বা অমর মহাকাব্য। ইট কনভেজ দ্য স্টোরি অফ একিলিস রাত। এখানে আমরা একিলিসের ক্রোধ সম্পর্কে জানতে পারি। ওকে, তো এখান থেকে মানে এই ইলিয়াডের মধ্যে আমরা একিলিসের ক্রোধ সম্পর্কে জানতে পারি। একিলিস ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য এপিক। সে হচ্ছে মেইন ক্যারেক্টার বা ফোকাল পয়েন্ট আর কি। এন্ড ইটস রাত অ্যারাউজ বিং ডিজনার্ড বাই আগামন। এবং তার রাগটা কখন জাগ্রত হয়? যখন আগামন তাকে অপমান করে, তার সেই অয়ার প্রাইসটা যখন সে ক্যাপচার করে নিয়ে যায় এই সময়। লিডার অফ দ্য আকিয়ান ফোর্স, যে কিনা আকিয়ান ফোর্স বা গ্রিকদের লিডার বা সেনাপতি। ইনফ্যাক্ট দ্য ফার্স্ট টু লাইনস অফ দ্য পোয়েম সেট ফর দ্য হোল অফ ইটস অ্যাকশন। এমনকি একেবারে এই যে যে এপিকটা ফার্স্টের দুইটা লাইন এখানে স্টোরিটা কি নিয়ে সেটি আমাদেরকে জানান দেয়। যে সে ফার্স্ট দুই লাইন কি, অ্যাঙ্গার বি নাও ইওর সং ইমর্টাল ওয়ান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো এখানে ফার্স্ট দুই লাইন বলা আছে যে অ্যাঙ্গার বি নাও ইওর সং ইমর্টাল ওয়ান। ইমর্টাল ওয়ান কিন্তু একিলিস। তো বলছে একিলিস তোমার গানই মানে তোমাকে নিয়ে যে গান গাওয়া হবে সেটা হবে কি নিয়ে, রাগ নিয়ে, অ্যাঙ্গার নিয়ে, তোমার রাগ নিয়ে। একিলিস অ্যাঙ্গার ডুইমড এন্ড রুইনাস। তার অ্যাঙ্গারটা কেমন, রুইনাস, ধ্বংসাত্মক টাইপের। তার মানে এই যে এপিকটা শুরু হয়েছে একিলিসের রাগকে বর্ণনা করার মাধ্যমে, যে তার অনেক রাগ আছে আর কি, এবং তার রাগকে কেন্দ্র করে স্টোরিটা রিভলভ হয়েছে। যে হোমার begins his immortal epic the Iliad describing the tale of a few days in the 10th year of the Trojan। যে হোমার এখানে সেই ট্রোজান যুদ্ধ যে 10 বছর যাবত চলমান ছিল, সেই মানে শেষ যে বছর হবে আর কি, মানে 10 বছরের শেষ কয়েক দিনের আলোচনা বা কয়েক মাসের আলোচনা শুধুমাত্র এখানে, মানে অল্প কিছু দিনের আলোচনা বা বর্ণনা এই যে যে এপিকের মধ্যে দিয়ে আছে কিন্তু। ওকে, এখানে কিন্তু পুরো 10 বছরের আলোচনা দেওয়া হয়নি। হচ্ছে in this few months the long drawn war was coming to an end because of a significant event, the wrath of Achilles। এবং এখানে হোমার যতটুকু রিপ্রেজেন্ট করছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভর্তি আর বই এখনো আসে নাই, হয়তো 4 বা 5 তারিখের দিকে আসবে। তো আপনাদের হাতে হয়তো 7 বা 8 বা 9 তারিখ হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। ভাই বই এখনো আসে নাই। ওটা ওটা 650 পেজের বই, ছাপাতে সময় লাগতেছে। যদি আসতো আমরা তো দিয়ে দিতাম, তাই না? যেহেতু আসে নাই, যদি চান আমি টাকা রিটার্ন করে দিতে পারি, নাহলে তো অপেক্ষা করতে হবে যদি আপনি নিতে চান। কারণ বই আমাদের কাছেই নেই, তাহলে আমরা কিভাবে দেবো বলেন? আচ্ছা, যদি ব্যাক না করানো যায় তাহলে তো অপেক্ষা করতে হবে, কারণ বইটা ছাপাতে সময় লাগতেছে। তারা আমাদেরকে বলছে এই উইকে দিবে, বাট সেটা আসেনি। বলছে এই উইকের মধ্যে আসবে। তো এখন যদি অপেক্ষা না করেন তাহলে আমি আমি বড়, ওটা তো আমি ছাপাই আনি না, তাই না? ওখান থেকে টোটাল ওরা আগে সম্পূর্ণটা 200 কপি ছাপানো হচ্ছে, 200 কপি তারা আমাদেরকে দিবে। এরপর আমরা হ্যান্ড ওভার করবো। তো না আসলে আমি কিভাবে দেবো ভাই? আমাদের হাতে 4-5 তারিখের দিকে আসবে, এটা ওনারা বলছে। এরপর যদি আমরা সেন্ড করি, আপনি হয়তো 7 বা 8 বা 9 তারিখের দিকে পাবেন। ভাই আর্লি এখন আমাদের হাতে আসলে তো আমরা দিয়ে দিতে পারি, আমাদের তো কোনো সমস্যা নেই। এখানে যে আমরা স্টক করে রাখবো এমন তো না, তাই না? যেহেতু আপনাদের কাছে অর্ডার নিয়ে হয়েছে অবশ্যই বই দেওয়ার জন্যই। তো আমাদের হাতে আগে তো আসতে হবে বইটা। তো ওনাদের দেওয়ার কথা ছিল আমাদের এই সপ্তাহের মধ্যে, মানে যে সপ্তাহ চলে গেছে। বাট ওনারা মানে আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারেনি, যার ফলে হচ্ছে ওনারা বললো যে এই সপ্তাহে বোধহয় ছাপানো কমপ্লিট হয়েছে, এখন শুধুমাত্র ওইগুলা করা, বাইন্ডিং করা, ফরমায় সাজানো, আর হচ্ছে যে কভার পেজ এগুলো কমপ্লিট করা আছে, বাকি হয়তো আর 2-3 দিন লাগবে। তো ওনাদের অ্যাপ্রক্সিমেট ডেট অনুযায়ী 4-5 তারিখে আমাদের হাতে আসবে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আমার জয়েন হতে চাচ্ছেন, একটু জয়েন করে নিচ্ছি কথাটা, ঠিক আছে। হুম। তো হচ্ছে এখানে হোমার সেই যে ইলিয়াড বা হচ্ছে মানে ট্রোজান যুদ্ধের লাস্ট অল্প কিছুদিনের ঘটনাবলী এখানে সে বর্ণনা করছে তার যে এপিক ইলিয়াডের মধ্যে। এবং এখানে আমরা খুব সিগনিফিকেন্ট একটা টার্ন দেখতে পাই। টার্নটা হয় কেন? এই যে যে একিলিসের রাগের জন্য, মানে তার রাগ বা ক্রোধের জন্য। সুতরাং একিলিসের রাগটা এখানে খুব
গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমি ইন্ট্রোডাকশন থেকে আমরা কি জানতে পারলাম যে হোমার একটা বিখ্যাত এপিক আছে ইলিয়াড, এবং ইলিয়াডের একজন ফোকাল বা মেইন ক্যারেক্টার হচ্ছে একিলিস, এবং এই টোটাল এপিকের বা ইলিয়াডের মধ্যে শুধুমাত্র সেই ট্রয়ের যুদ্ধ 10 বছর যাবত হলো অল্প কিছুদিনের, শেষ বছরের অল্প কিছুদিনের ঘটনা উল্লেখিত আছে, যেখানে আমরা একটা টার্নিং পয়েন্ট দেখতে পাই যে একটা পর্যায়ে যারা ট্রোজান এরা পুরো মানে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং গ্রিকরা হেরে যাবে। ওই সময় একিলিস সে যুদ্ধে অংশগ্রহণ করে। এর আগে একটা রিজন ছিল এবং সে যুদ্ধে অংশগ্রহণ করছে, এটার একটা রিজন আছে। এই দুইটা রিজনই ঘটছে তার রাগের জন্য বা তার ক্রোধ জাগ্রত এই জন্য। সো এর ফলে সে যখন যুদ্ধে আসছে, সে যারা ট্রোজান এরা যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে, যার ফলে ট্রোজান যুদ্ধ শেষ হয়ে যায়। সো এখান থেকে আমরা বলতে পারি যে এই একিলিসের রাগ বা তার যে ক্রোধের একটা সিগনিফিকেন্ট বা তাৎপর্য আছে। এবার দেখি যে কোন জায়গা থেকে বা কোন সময় তার রাগটা জাগ্রত হয় এবং সেটার ফলাফলটা কি ছিল। তো ফার্স্টে বলছে যে অনর অফ দ্য হিরোস, যে তার ফার্স্টে রাগটা জাগ্রত হয় যখন তার অনর বা তার হচ্ছে সম্মানহানি হয়। কিভাবে সম্মানহানি? এখানে বলা আছে যে দা অনর অফ এভরি পার্সন ইন হোমারিক কালচার ওয়াজ ইম্পর্টেন্ট, যে হোমারিক কালচার বা সে যত ক্যারেক্টার রিপ্রেজেন্ট করেছে, মানে অতীতে এক কথা, এনশিয়েন্ট গ্রিক হোক বা এনশিয়েন্ট ইজিপ্ট হোক বা এনশিয়েন্ট রোমান এম্পায়ার, যেখানে হোক না কেন, সম্মানটা কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়তো আর কি। তো সম্মানটাই খুব গুরুত্ব সহকারে দেখা হয়তো। বাট দা হিরো হিজ অনার ওয়াজ প্যারামাউন্ট, এবং হিরোর কাছে তো এটা আরো মানে চরম লেভেল। ওকে, মানে সাধারণ মানুষজনের ক্ষেত্রে সম্মানটাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হিসেবে অ্যাকসেপ্ট করা হয়তো, সেখানে হিরোর কাছে তো অবশ্যই তার সম্মানটা আরো অনেক উপরে হবে। বলছে হি কুড নট এন্ডিউর ইনসাল্ট এন্ড হি ফেল্ট দ্যাট হি হ্যাড টু প্রোটেক্ট হিজ রেপুটেশন ইভেন আনটু দ্যাট। সুতরাং সে কোনো প্রকার অসম্মান সহ্য করতে পারতো না, এমনকি সে মারা যায় বা তাও সম্মানহানি হতে দেবে না। That is why in the Iliad Achilles felt that he had lost his honor when Agamemnon took Briseis। এই জন্য যখন একিলিসের অয়ার প্রাইজ বা গনিমতের যে মানে গনিমত হিসেবে সে যে মেয়েটাকে পায়, এটা যখন মানে সে হচ্ছে ব্রাইসেস, একে যখন একিলিসের কাছ থেকে আগামেমনন নিয়ে যায়, সে অপমানিত হয়। এখান থেকে কিন্তু তার ফার্স্ট রাদ বা তার প্রথমবার ক্রোধ জাগ্রত হয়, যার ফলে সে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। যে একিলিস যে সেমি ডিভাইন পার্সন, এটা নেক্সট স্ট্যান্জায় আছে যে ফার্স্ট রাত এগেইনস্ট আগামেমনন, একিলিসের ফার্স্ট রাত বা মানে ক্রোধ জাগ্রত হয় আগামেমননের এগেইনস্টে। তো এই স্টোরিটা কি, যে একিলিস যে সেমি ডিভাইন পার্সন, সে হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক গড, কারণ তার মা একজন দেবী, তার বাবা একজন হিউম্যান বিং। হি ইজ দ্য সন অফ দ্য গডেস থেটিস বা হিজ মডার্ন কিং পেলিয়াস। সে হচ্ছে থেটিস এবং পেলিয়াসের সন্তান। থেটিস সে একজন দেবী এবং পেলিয়াস একজন রাজা আর কি, মানে একজন হিউম্যান বিং। হি ওয়াজ প্রাউড কোয়াইট ন্যাচারাল অফ হিজ বার্থ, সুতরাং জন্ম থেকে একিলিস অনেক অহংকারী টাইপের ছিল। when Agamemnon takes ব্রাইসেস, তো যখন একিলিসের ভাগের যে মেয়েটা ব্রাইসেস, তাকে যখন তাদেরই পক্ষের সেনাপতি আগামেমনন নিয়ে যায়, একিলিস becomes very much insulted, সে অনেক অপমানিত হয়। and his anger gets aggravated because he could not digest that decision, এবং সেটাকে সহ্য করতে পারেনি আর কি। বাট দ্য রেজাল্ট ওয়াজ ডিজাস্ট্রাস, কিন্তু এই যে যে একিলিস যে রাগ হয়েছে, এটার ফলাফলটা আরো অনেক ভয়ানক হয়েছে। সে ফলাফলটা কি, দ্য ট্রোজান্স ফাউন্ড এ চান্স টু ইনফ্লিক্ট হেভি ডিস্ট্রাকশন আপন দ্য গ্রিক আর্মি। যে একিলিস যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে যখন প্রত্যাহার করে নেয়, এই যে যে সে রাগান্বিত হয়েছে আগামেমননের এগেইনস্টে, যার ফলে ট্রোজানরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর কি। ওকে, এবং তারা গ্রিক আর্মিদের উপর খুব ভয়ঙ্কর আক্রমণ করে। গ্রিকরা হেরে যাবে এরকম একটা অবস্থা, যে মেনি গ্রিক লিডার্স আর্টস আপন হিম টু শেক অফ হিজ অ্যাঙ্গার এন্ড জয়েন দেয়ার। তো অনেক গ্রিক যারা মানে বড় নেতা পেতা আছে, অনেকে গিয়ে এগলিসকে বলে যে তুমি আসো, তোমার রাগ করতে দরকার নেই, অ্যাটলিস্ট যুদ্ধে অংশগ্রহণ করো, কারণ আমরা হেরে যাবো, এমন একটা অবস্থা হয়েছে। বাট এগলিস রিমেন আনটাচড বাই দ্য রোকেটস, কিন্তু এগলিস তাদের কারো কথাই শোনে না। and he justified his position by saying that neither he nor any of his followers had any personal quarrel with the Trojan। বরঞ্চ এগলিস এই যুগে দেখা যায় আমার সাথে পার্সোনালি ট্রোজানদের কোনো ঝামেলা নাই, আমি শুধুমাত্র তোমাদের জন্য এখানে যে অংশগ্রহণ করছি, এবং যখন তোমরাই আমাকে অপমানিত করছো, তাহলে কেন আমি এখানে থাকবো? When his mother comes to sympathize with him in his sorrow, he requested her to influence Zeus so that Trojans could achieve victory over the Greek। ওকে, এমনকি ওই সময় যখন একিলিসের মা একিলিসকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে, তখন একিলিস তার মায়ের কাছে অভিযোগ জানায় যে তুমি গিয়ে তোমাদের যে মেইন গড আছে জিউস, তার কাছে বলো যে সে যেন গ্রিক পক্ষকে এখন একটু ওয়েক বা দুর্বল করে দেয়, যাতে করে ট্রোজানরা গ্রিক পক্ষের উপর সাময়িক একটা জয়লাভ করতে পারে। তো এইবারই কিন্তু একিলিসের ফার্স্ট ক্রোধ বা প্রথম যে রাগটা জাগ্রত হয়। কেন জাগ্রত হয়, এটা নিয়ে একটা সমস্যা আছে। এই যে ইন্ট্রোডাকশন সহ ফার্স্ট স্টান জানিয়া এনিবডি, যারা ফার্স্ট থেকে ছিলেন, কারো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান, নাকি না ভাইয়া। আচ্ছা ওকে। এরপর বলছে দ্য রাথ অফ একিলিস এলিনেটেড হিম ফ্রম দ্য গ্রিক অ্যারাউন্ড হিম, যে একিলিসের রাগের জন্য সে গ্রিক পক্ষ থেকে নিজেকে মানে যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে একেবারে উইথড্র করে নেয়। সো হি ডিড নট গো টু দ্য ব্যাটলফিল্ড এন্ড সেন্ট হিজ ইন্টিমেট ফ্রেন্ড প্যাট্রোক্লাস টু ব্যাটল, যার ফলে তার কাছের বন্ধু প্যাট্রোক্লাস একিলিসের হয়ে যুদ্ধ করতে যায়।
হেক্টর স্পিয়ার পেট্রোক্লাস টু এবং হেক্টর তাকে হত্যা করে ফেলে। দিস ইনসিডেন্ট মেড একিলিস এ চেঞ্জড ম্যান, এবং এই ঘটনাটা একিলিসকে পুরো একটা মানে তার মধ্যে একটা পরিবর্তন এনে দেয়। সে এতক্ষণ যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে করে নিয়েছিল, উইথড্র বা প্রত্যাহার করে নিয়েছিল, বাট এরপর সে নিজে স্বইচ্ছায় সে যুদ্ধক্ষেত্রে আবার জয়েন করে। কেন? তার ফ্রেন্ডের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হেক্টরকে হত্যা করে। যে হি রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ লার্জলি রেসপন্সিবল ফর হিজ ফ্রেন্ডস ডেথ। সে একটা অনুভব করে যে তার বন্ধু যে পেট্রোক্লাস তাকে হেক্টর হেক্টর হত্যা করছে, সুতরাং তার বন্ধুর হত্যার জন্য পুরোপুরি সে দায়ী, কারণ সে তার বন্ধু কিন্তু একিলিসের পরিবর্তে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিল। At that point Achilles resolved the strife that led to his initial wrath. সুতরাং একিলিস মানে সে খুব বেশি রাগান্বিত হয়ে যায় আর কি। যেমন এখানে বলছে যে নাও আই শ্যাল গো টু ওয়ার টেক দ্যাট কিলার অফ এ ডিয়ার লাইফ হেক্টর। এখন আমি অবশ্যই যুদ্ধে যাব এবং হেক্টরকে যে হত্যা করছে যে কিলার, তার লাইফটা আমি এখন কেড়ে নিব আর কি। দেন আই উইল অ্যাকসেপ্ট মাই ওন ডেথ। এরপর আমি আমার নিজের মৃত্যু অ্যাকসেপ্ট করবো, কারণ একিলিসের মা কিন্তু যে থেটিস সে একিলিসকে বলেছিল তুমি যদি হেক্টরের হত্যার যে রিভেঞ্জ বা প্রতিশোধ নিতে চাও তুমি নিজে কিন্তু মারা যাবে আর কি। ওকে, এক্সটেনশন নিয়ে কোনো সমস্যা আছে? এইটুকু পর্যন্ত এনিবডি? মানে ফার্স্ট রাতের কারণ। না দাদা। আচ্ছা, এরপর বলছে সেকেন্ড রাত এগেইনস্ট হেক্টর। এরপর বলছে একুইলিসের সেকেন্ড রাতটা কখন জাগ্রত হয়, কার এগেইনস্টে জাগ্রত, এবং সেটা কনসিকোয়েন্সটা কি। তো বলছে ইন দ্য লাস্ট 5 বুকস অফ দ্য ইলিয়াড, ইলিয়াডের মধ্যে মোট 24টা খণ্ড, তো লাস্টে যে 5টা বই বা খণ্ড, উই ফাইন্ড হিজ সেকেন্ড ওয়েভ অফ অ্যাঙ্গার। তখন মানে সেই 5 খণ্ডে আমরা একুইলিসের সেকেন্ড ওয়েভ এবং এটার কনসিকোয়েন্স সম্পর্কে জানতে পারি। দ্যাট রিজাল্টেড ইন দ্য ডেথ অফ হেক্টর, যার ফলে হেক্টর মারা যায়। কিন্তু আফটার কিলিং হেক্টর একিলিস অ্যালাউড হিজ রেস টু মুভ বিয়ন্ড ডেথ টু ডিসক্রিশন। যে হেক্টরকে হত্যা করার পরে সে মানে তার রাগটাকে মানে আস্তে আস্তে কমে যায় আর কি, ওকে, বা একটু মানে দমে যায় আর কি। এবং সে হেক্টরকে খুব মানে তার ডেড বডি খুব নৃশংস আচরণ করে। মানে মানুষ জীবিত থাকা অবস্থাকে হত্যা করে বা মানে নৃশংস আচরণ করে, বাট একিলিস হেক্টরকে হত্যা করার পরও তার ডেড বডিটাতেও মানে এরকম নৃশংস আচরণ করেছিল। সেখানে হচ্ছে আহ কি বলে ওটাকে, যে তার যে বডিটা এটাকে একিলিসের রথের সাথে বেড়ে চারপাশ ঘোরাইছিল আর কি, এরকমটা মানে খুব জঘন্য জঘন্য আচরণ করে। হি ব্রুটালি মিউটিলেটেড হেক্টর স্ক্রাব, যে হেক্টর ডেড বডিটা খুব নৃশংসভাবে সে আঘাত করে আর কি, মানে ছিন্ন ভিন্ন করে দেয়। ফর সেভারাল ডেজ অ্যাট ডোর হি হোল্ড হেক্টর স্ক্রাবস 3 টাইমস অ্যারাউন্ড দ্য ফিউনারাল মাউন্ট অফ পেট্রোক্লাস। এমনকি সেই হেক্টরের যে ডেড বডি এটাকে তার ফ্রেন্ডের যে ডেড বডি মানে পেট্রোক্লাসের ডেড বডি ওখানে রাখে, এবং হচ্ছে প্রত্যেকদিন যে সকালবেলা উঠে সে হেক্টর পেট্রোক্লসের ডেড বডির ওখানে সে মানে হাউল করতো বা চিৎকার করতো। মানে হয় না যে অনেক সময় একটা শক পেলে অনেক জোরে চিৎকার করে, তো ওই রকমটাই আর কি একিলিস সে হেক্টরের যে ডেড বডি এটা তার ফ্রেন্ড পেট্রোক্লসের ডেড বডির কাছে এনে রেখেছিল, এবং 3 দিন পর্যন্ত আর কি অনেক দিন পর্যন্ত সে এরকম চিৎকার করছিল, মানে তার যে রাগটা দমানোর চেষ্টা করতেছিল আর কি। যে লাইক এ বিয়ার্ড অর লায়ন whose pride if cubs of a deer hunter has snatched him, মানে যদি একজন শিকারীর কাছ থেকে মানে লায়ন যে মানে সিংহী আর কি, সিংহীর কাছ থেকে যদি তার এটা আর কি কি বলে ওটাকে, যে শিকারটাকে কেড়ে নেয়, তাহলে সে যতটা রাগান্বিত হয় একই রকম রাগান্বিত একিলিস হয়েছিল যখন তার ফ্রেন্ড পেট্রোক্লসকে হেক্টর হত্যা করেছিল। যে আউট অফ সাম 3 গুডস এন্ড ব্যাক হি কামস টু লাইট। ওকে, এটা বলছে ডিমিনিশিং অফ রাত, মানে এতক্ষণ আমরা রাগ দেখলাম যে এক্লিসের রাগ গুলা কিভাবে জাগ্রত হয়েছে, স্পেশালি সেকেন্ডটা। এরপরে বলছে তার রাগটা আবার কিভাবে কমে যায় আস্তে আস্তে। ইন দ্য লাস্ট বুক অফ দ্য ইলিয়াড উই ফাইন্ড দ্যাট এট লাস্ট দ্য রাথ অফ একিলিস ওয়াজ এক্সহস্টেড, এবং একিলিসের মানে ইলিয়াডের লাস্ট যে খণ্ডটা 24 নম্বর খণ্ড, সেখানে আমরা এটা দেখতে পাই যে একিলিসের রাগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে কোনো কারণে হচ্ছে কমেছে আর কি। হি অ্যাক্টেড জেনারিয়াসলি টুয়ার্ডস প্রিয়াম হু ওয়েন্ট টু রেন্স, মানে কমার অবশ্য কারণ ছিল, কারণ সে যার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল তাকে হত্যা করছে। ইভেন তার মা এসে তাকে বিভিন্ন সান্ত্বনা দিছে, এই জন্য তার রাগ কমে যায়। তো এরপরে আবার এই যে যে হেক্টরের ডেড বডিটা এক্লিস নিয়ে আসছে, তো সেই ডেড বডিটা নিয়ে যাওয়ার জন্য, কারণ হচ্ছে সেই গ্রিক কালচারে কিন্তু ডেড বডি অনেক মানে স্যাক্রেড একটা জিনিস, পবিত্র একটা জিনিস, এটাকে অবশ্যই সেই শেষকৃত্য করাইতেই হবে, না হলে নাকি তারা মানে জাহান্নামে বা হচ্ছে সে নরকে যাবে, এরকম একটা কনসেপ্ট। সুতরাং যখন এক্লিস হেক্টরকে হত্যা করে এবং ডেড বডিটা তার সাথে করে নিয়ে আসে, মানে এর অল্প কিছু পরে হেক্টরের যে বাবা কিং প্রিয়াম সে হেক্টর ডেড বডিটা নিতে আসে। যে হি অ্যাক্টেড জেনারিয়াসলি টুয়ার্ডস প্রিয়াম, তখন হেক্টরের যে বাবা কিং প্রিয়াম তার সাথে এক্লিস খুব ভালো আচরণ করে। হু ওয়েন্ট টু ransom his son's corpse, যে কিনা তার সন্তানের ডেড বডি নিতে আসছিল এক্লিসকে অনেকগুলো র্যানসম বা মুক্তিপণ দিয়ে। দ্য মিটিং উইথ প্রিয়াম ইজ এ ক্রুশিয়াল স্টেজ ইন এক্লিস মোরাল ডেভেলপমেন্ট, এবং এক্লিসের সাথে কিং প্রিয়ামের যে মানে মিটিংটা হয় এটা অনেক ক্রুশিয়াল একটা পয়েন্ট, কারণ
এই মানে তখনই একিলিস রিয়ালাইজ করে, এর আমরা কিন্তু একটা কোশ্চেনে পড়ছিলাম যে একিলিসকে বলা হয়েছে বুনো টাইপের, বাট এই যখন কিং প্রিয়ামের সাথে তার সাক্ষাৎ হয়, সে রিয়ালাইজ করে যে যুদ্ধে মানে ডেথ বা মারা যাওয়া এটা যে কারো জন্য হতে পারে, সেটা হোক আমার জন্য বা অন্য কারোর জন্য, মানে সে ডেথটাকে রিয়ালাইজ করে এবং হচ্ছে যে মানবীয় কোয়ালিটি সিম্প্যাথি দেখেন এগুলো রিয়ালাইজ করে আর কি, যেটা বলছে একটা টার্নিং পয়েন্ট বা তার মোরাল ডেভেলপমেন্ট হয় এই সময়। His kindness towards Priam, recognizing his own kinship with the dead and defeated him, made him the first of the great Greek ট্রাজিক হিরো, যে সে এই যে হেক্টরের যে বাবা কিং প্রিয়াম তার সাথে যত সুন্দর আচরণ এটা দ্বারা সেও যে আসলে একজন মানুষ, মানে যদিও সেমিগড বা মানবীয় কোয়ালিটি তার মধ্যে আছে, এরপরে হচ্ছে সে নিজেও মারা যাবে, সুতরাং তারও শেষকৃত্য দরকার আছে, এই সমস্ত কোয়ালিটি তার মধ্যে মানে ফুটে ওঠে আর কি, বা তার চরিত্রে দেখা যায়। এবং এই মহৎ গুণাবলীগুলোর জন্য সে কিন্তু আস্তে আস্তে গ্রিক ট্রাজিক হিরোতে রূপান্তরিত হয়। বলছে যেমন ওই সম্পর্কে এখানে একটা কোটেশন দিতেছে, বাট কাম দেন, মানে এই যে একেলে সে হেক্টরের যে বাবা কিং প্রিয়াম তাকে বলে যে আসো, সেট দি অন দা সিট, এখানে বসো, এন্ড উইল লেট আওয়ার সরোস লাইক হোয়াইট ইন আওয়ার হার্ট, এবং আমাদের যে দুঃখ, মানে আমার ফ্রেন্ড মারা গেছে আমার দুঃখ আছে, সুতরাং তোমার যে সন্তান মারা গেছে, মানে সে কিং প্রিয়ামকে বলতেছে যে তোমার যে সন্তান মারা গেছে সুতরাং তোমারও দুঃখ আছে, তো আমাদের দুজনের দুঃখ দুজনের মনেই থাকুক, ফর অল আওয়ার পেইন ফর নো অ্যাভেল কাম অফ চিল ল্যামেন্ট, দিস ইজ দ্য লট অফ গডস হ্যাভ স্পান ফর মাই সার্ভান্ট, মানে এখানে বলছে আমাদের দুঃখ এগুলো আসলে আমরা নিয়ে আসি না, যারা গড মানে এক কথা যারা আমাদের কন্ট্রোল করে তারাই আমাদের উপর দুঃখ চাপিয়ে দেয় আর কি, দ্যাট দে শুড লিভ ইন পেইন ইয়েট দেমসেলভস আর সরোলেস, যেখানে আমরা এরকম দুঃখের মধ্যে আছি বাট দেবতা বা দেবীদের কোনো দুঃখ নাই। সুতরাং একিলেস আসলে এটা বোঝাতে চাইছে যে তোমার তোমার ছেলে মারা গেছে বা আমার ফ্রেন্ড মারা গেছে সুতরাং আমরা দুঃখে আছি, বাট আসলে আমরা দুঃখ করা ঠিক না, কারণ কি এই দুঃখটা দেয় হচ্ছে গড বা গডডেসরা, ওকে, অথচ তাদের নিজেদের কোনো পেইন বা ওইরকম কোনো আবেগ অনুভূতি নাই আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে একিলিসের রাগ এবং রাগের যে কনসিকুয়েন্স বা ফলাফলটা, ওকে। লাস্টে বোধহয় আরেকটু আছে, হুম, যে at last we can say সবসময় এটা বলতে পারি এক্লিস wrath and pride brings his doom, যে এক্লিসের ক্রোধ বা তার যে অহংকার এটাই তার ডুম, লাস্টে কিন্তু এক্লিস নিজেও মারা যায়, সে পেরিস তাকে হত্যা করে, যে wrath and pride আর his tragic ফলে এগুলো তার পতনের কারণ। নো ডাউট এক্লিস ইজ এ গ্রেট হিরো, সন্দেহ নেই যে সে একজন বড় মাপের হিরো অ্যান্ড পাওয়ারফুল ওয়ারিয়র, বাট হিজ wrath মেক্স হিম ফেরোসিয়াস এনিমি, কিন্তু রাগের জন্য সে পুরো পশুতে রূপান্তরিত হয়ে গেছিল। অ্যানাদার গ্রেট ওয়ারিয়র হেক্টর ইজ কিল্ড বিকজ অফ এক্লিস wrath, যে এই এক্লিসের রাগ বা ক্রোধের জন্য কিন্তু হেক্টর মারা গেছে বা হেক্টরকে সে হত্যা করছে। ইফ একিলিস হ্যাড ফরগিভেন আগামেনন, যদি একিলিস আগামেননকে ক্ষমা করে দিত, মানে একিলিসের অয়ের প্রায় যখন নিয়ে যায় আগামেনন, তো যদি একিলিস আগামেননকে ক্ষমা করে দিত এন্ড হেক্টর পেট্রোক্লাস উড নট গো টু, এবং যদি হেক্টরকে ক্ষমা করতো তাহলে কিন্তু পেট্রোক্লাস সে যুদ্ধে যেত না, ডিসগাস্ট একিলিস একিলিস সেজে, হেক্টর উড নট কিল হিম, এবং হেক্টর কিন্তু তাহলে পেট্রোক্লাসকে হত্যা করার সুযোগ পাইতো না, এবং হেক্টর পেট্রোক্লাসকে হত্যা না করে কিন্তু একিলিসের রাগ জাগ্রত হইতো না, এক কথায় কোনো কিছুই তাহলে হইতো না। তার মানে আমরা টোটাল এটা বলতে পারি যে টোটাল যে এপিক আছে এলিয়ট, এটা হেক্টর সরি একিলিসের যে রাগ বা ক্রোধ, ক্রোধকে কেন্দ্র করে, তার ক্রোধ ফার্স্ট টাইম মানে জাগ্রত হয়েছে আগামেমননের এগেইনস্টে, সেকেন্ড হয় হেক্টরের এগেইনস্টে, এবং টোটাল এপিকটা ডেভেলপ হয়েছে শুধুমাত্র তার রাগটা নিয়ে। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না দাদা। আচ্ছা, ওকে, এরপর আমরা নেক্সটে যাচ্ছি। যে বলছে হোয়াট এপিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য এলিয়াড, যে এলিয়াডের মধ্যে কোন এপিক এলিমেন্টস গুলো আর কি পাই, ওকে, বা কোন এপিক এলিমেন্টস গুলো পাওয়া যায়, তাকে জানতে হবে আমাদের এপিক পোয়েট্রি কি, এরপর এপিক পোয়েট্রির মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো যদি এলিয়াডের মধ্যে থাকে তাহলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে হ্যাঁ এটা একটা এপিক পোয়েম, একটা এপিক। তো এখানে বলছে an epic is a long narrative poem in a lofty style set in a remote time and place and dealing with the heroic characters and deeds important in the legends and history of a national race, যাকে হচ্ছে দীর্ঘ একটা ন্যারেটিভ পোয়েম, ওকে, এবং এটা স্টাইলটা হাই লেভেলের হয়, এখানে টাইম প্লেস মানে প্রত্যন্ত হাই সরি যে প্রত্যন্ত ধরনের টাইম বা প্লেস থাকে, মানে অনেক গভীর জঙ্গল টঙ্গলের বা অনেক ভয়ানক জঙ্গলের ডেসক্রিপশন এখানে উল্লেখিত থাকে, এবং এখানে হিরোইক একজন ক্যারেক্টার থাকে অথবা ক্যারেক্টার্স থাকে, আর এটা লেখা হয় বৃহত্তর কোনো জাতির সাথে। তো বলছে জেনারেলি এপিক্স আর টু টাইপস, এপিক্স দুই রকমের হয়, একটা হচ্ছে ফক অথবা প্রাইমারি এপিক, আর একটা হচ্ছে লিটারি আর সেকেন্ডারি এপিক, মানে একটা লিখিত আর একটা মৌখিক, এটাই বলছে। বলছে an epic is generally divided into 12 books, এবং এপিক সাধারণত এখানে এক্স্যাক্টলি 12 হবে না, যে এখানে যে সেভারাল বুকস দিলে ভালো হয়, কারণ সব এপিকে 12 খণ্ড থাকে না, যেমন হচ্ছে আপনাদের থার্ড ইয়ারে ছিল হচ্ছে ফেয়ারি কুইন, এখানে যদিও এডওয়ার্ড স্পেন্সার 12টা খণ্ড লিখতে ছিল বাট সে মাত্র 6টা কমপ্লিট করতে পারে। আবার যে প্যারাডাইস লস্ট, এটার মধ্যে 12টা খণ্ড আছে, হোমারের ইলিয়াডের মধ্যে 24টা খণ্ড আছে, এখানে সেভারাল দিয়ে তাহলে এক্সাক্ট হবে আর কি, ওকে, কারণ সব এপিকে এক্স্যাক্টলি 12 খণ্ড থাকে না। ওইটা আমি একটু ঠিক করে নিই।
12 খণ্ড না, 12 বুকস, এটা কত পেজ? Poseidon, ওকে। তো এরপর বলছে যে besides there are some identical features of an এছাড়া একটা এপিকেরও বেশ কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে, they include, যেমন এখানে সেই বৈশিষ্ট্যগুলো বলছে। ফার্স্ট কি, invocation to the muses and proposition of the subject। invocation বলতে কি বোঝায়, এটা আপনার থার্ড ইয়ারে অলরেডি সলভ করে আসছেন, স্পেশালি থার্ড ইয়ারে যারা আমার কাছে পড়ছিলেন, আমি আপনাদেরকে 16th and 17th পোট্রি যখন পড়াইছি তখন এগুলো সবই পড়াইছিলাম। নিঃস্ব ঐশ্বর্য, তারপরে নুহা আক্তার সাথী, রিমা সাদিয়া সায়দা, শারমিন, না শারমিন না, তারপরে হচ্ছে তুষি রয় মনে হয়। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন বলুন যে ইনভোকেশন কাকে বলে। ভাইয়া মনে নেই ঠিকঠাক, কিন্তু সাপোর্ট, হেল্প মানে কি সামথিং, একটা হেল্প, কিছু একটা হেল্প চাওয়া মানে কার কাছে? আম, ভুলে গেছি ভাইয়া। ইনভোকেশন হচ্ছে ইনভোক করা। ইনভোক মানে কি, শ্রদ্ধা জানানো। শ্রদ্ধা কাকে জানানো হয়? যে শ্রদ্ধার পাত্র। ওকে। তো যখন এপিক পোয়েম যারা লিখে, স্পেশালি এপিক যারা পয়েট, তারা দেবতা বা দেবীদের কাছে হেল্প চায়, যাতে করে তারা, মানে যিনি লিখতেছেন উনি ওই যে লেখাটা ঠিকঠাক মতো লিখতে পারেন। হেল্প চাওয়া, সাহায্য চাওয়া, সেটা হতে পারে কোনো দেবতা বা দেবী, মানুষ হতে পারে। যেমন আপনাদের যে থার্ড ইয়ারে এডভান্স স্পেশাল ফিয়ারি কোন ছিল, ওখানে কিন্তু মানে দেবতা বা দেবীদের কাছে তো এডমান্ড স্পেন্সার হেল্প চাইছে, সাথে কুইন গ্লোরিয়ানা বা কুইন এলিজাবেথের কাছে সাহায্য চাইছে। তার মানে ইনভোকেশন বলতে বোঝায় কারো কাছে সাহায্য চাও যেন লেখক লেখাটা কমপ্লিট করতে পারেন। তো এরকম একটা ইনভোকেশন থাকে ফার্স্টলি। এরপর বলছে ওয়াটার অথবা আন্ডার ওয়ার্ল্ড জার্নি, একটা জার্নি থাকে, ভয়ঙ্কর জার্নি। যেমন প্যারাডাইস লস্টের মধ্যে হেল টু হ্যাভেন, হ্যাভেন টু হেলের জার্নি আছে। ফেয়ারি কুইনের মধ্যে তারা সেই ভয়ঙ্কর ড্রাগনের কাছে, এটা একটা জার্নি। বলছে দেশ, এরপর বলছে হোমারিক সিমিলিস, বিভিন্ন, সরি, হোমারের যে বড় বড় সিমিলি ইউজ করে এক একটা কবিতার মধ্যে, এরকম সিমিলি ইউজ করা হয়। সিমিলি কি, অ্যাজ বা লাইক ইউজ করে তুলনা করা। বলছে সেন্ট্রাল হিরো অফ সুপার হিউম্যান কোয়ালিটি, একজন হিরো থাকে, সাবজেক্ট অফ লং পেরিলার জার্নি, মানে এখানে খুব বড় সড় একটা জার্নি থাকে, সেই জার্নিটা নিয়ে একটা সাবজেক্ট বা স্টোরি হয়। অফেন ন্যাশনাল অর কালেকটিভ ইন্টারেস্ট, এবং এটা লেখা হয় বৃহত্তর কোনো জাতির স্বার্থে। যেমন প্যারাডাইস লস্ট লেখা হচ্ছে খ্রিস্টান জাতির জন্য, এরপরে হচ্ছে সেই ফেয়ারি কুইন লেখা হচ্ছে যারা প্রোটেস্ট্যান্ট ওদের জন্য। তার মানে এটা বৃহত্তর কোনো জাতির স্বার্থে। বা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এটা সমস্ত হিন্দুদের জন্য আর কি। ওকে। তো এরকম একটা জাস্ট যে একটা এপিক পোয়েট্রি লেখা হয় বৃহত্তর কোনো জাতির সাথে, যেখানে একটা মানে নাটক লেখা বা একটা ট্র্যাজেডি লেখা সিঙ্গেল ক্যারেক্টারকে কেন্দ্র করে, অথচ একটা এপিক বৃহত্তর জাতির সাথে কিন্তু। এরপর বলছে মাইটি ব্যাটল, ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা থাকে। ইনভলভমেন্ট অফ সুপারন্যাচারাল এলিমেন্ট, সুপারন্যাচারাল ক্যারেক্টার থাকে। লফটি ল্যাঙ্গুয়েজ এন্ড গ্র্যান্ড স্টাইল, স্টাইল বা ল্যাঙ্গুয়েজ অনেক হাই লেভেলের হয়। এ সিম্বল অফ দ্য সুপারন্যাচারাল পাওয়ার্স, গ্লোরিফিকেশন অফ জাস্টিস এন্ড পিস, এবং শেষমেশে যে সত্যের জয় হয়। তো এই কোয়ালিটি গুলো একটা এপিকের মধ্যে থাকে। এবার দেখি প্যারাডাইস লস্টের মধ্যে, সরি, ইলিয়াডের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে কিনা। তো ফার্স্টে কি বলছে, ইনভোকেশন। দেখুন, ইনভোকেশন ইজ এ কনভেনশন অফ ক্লাসিক্যাল লিটারেচার, এটা কি, ক্লাসিক্যাল সাহিত্যের বা এপিকের একটা কনভেনশন, একটা ধারা, একটা ধারণা। ওকে। in particular in which an appeal for aid, especially for inspiration, is made to a muse or deities, মানে কোন দেবতা বা দেবীর কাছে হেল্প চাওয়া, ইন্সপিরেশন চাওয়া, ইউজুয়ালি at or near the beginning of the, এবং যেটা কবিতার শুরুতেই থাকে বা এপিকের শুরুতেই থাকে। বুক ওয়ান opens with the words raise goddess sing the raise of Peleus son Achilles, যেমন এখানে বুক ওয়ানটা শুরু হয়েছে, মানে সেই ইলিয়াডের বুক ওয়ান শুরু হয়েছে এইটা বলে যে raise goddess sing the raise of Peleus son Achilles। ওকে। যে আমি একিলিস, সরি, পেলিয়াসের যে son একিলিস, তার রাগ নিয়ে কথা বলছে, ও হে দেবী। তো হোমার ইনভোক দ্য মিউজ গডেস অফ এপিক পোয়েট্রি, তার মানে হোমার এখানে কবিতার যে দেবতা, সরি, কবিতার যে দেবী তার কাছে হেল্প চেয়েছে, কিন্তু সেই মিউজদের কাছে। মিউজরা মনে হয় 7 বোন না 8 বোন, জানেন এক্স্যাক্টলি এটা মনে নাই। আপনাদের এনএবিসি অফ ইংলিশ লিটারেচার শেষ দিকে আছে যে মিউজরা কয় বোন, এক একজন কেউ হয়তো নাটকের দেবতা বা দেবী, অথবা কেউ হচ্ছে কবিতার, কেউ এপিটা থালামি, এক একজন এক একজনের আর কি। তো যাই হোক, এরপর বলছে যে ইন টেলিং দ্য স্টোরি অফ একিলিস অ্যাঙ্গার এন্ড গ্রেট অফ হেলেনা ট্রয়, যেমন এখানে বলছে বিগিন মিউজ when the two first book and class, sorry, two first broke and classed Agamemnon lord of men and brilliant against, আমরা দেখেন এখানে মিউসের কথা উল্লেখ করে হোমার তার যে এই এপিকটা শুরু করছে। তো এটাই সে ইনভোক করছে, হেল্প চেয়েছে
যেন সেই এপিকটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারে। তার মানে একটা এপিকে যেমন ইনভোকেশন থাকে, হোমারও এখানে ইনভোকেশনের মাধ্যমে এপিকটা শুরু করছে। এটা ফার্স্ট এলিমেন্ট অফ অ্যান এপিক। এরপরটা কি আছে? সরি, এটা আচ্ছা, এরপরটা আছে কি মাইটি হিরো। একজন হিরো থাকে, খুব পাওয়ারফুল হিরো থাকে। ওকে, যে an epic poem usually has an epic hero who possesses immense stature and strength, যেটা মানে গঠন অনেক মানে কি বলে যে সুঠামদেহী থাকে, অনেক শক্তিশালী থাকে। ইনফ্যাক্ট epic heroes are larger than life demigods or heroes। epic হিরোরা অনেক মানে হিরোর চাইতে বড় লেভেলে যদি কেউ থাকে সে হয় আর কি। এক্সাম্পল এখানে একিলিসের কথা বলতে, সেক্ষেত্রে হচ্ছেন ডেমিগড। ওকে, মানে একেবারে গড তুল্য টাইপের, যে পুরা যেমন হচ্ছে আপনাদের সেই ফিয়ারি কুইনের মধ্যে রেড ক্রস নাইট, সে কি করে, সে মনাস্টিরের সাথে ফাইট করে, আকিমাকের সাথে ফাইট করে, আরো কিন্তু অনেক ফাইট করে, সে অনন্য খণ্ডে আছে। তো বলছি ইন দ্য ইলিয়াড একিলিস এক্সিবিটস গড লাইক কোয়ালিটিস দেন কি আছে, সরি, দ্যাট আর মোর দ্যান হিউম্যান। মানে এখানে ইলিয়াডের মধ্যে একিলিস সে পুরো একেবারে গডের মতো পাওয়ারফুল। মানে বলা যায় যে এমনিতে সাধারণ মানুষরা যেমন, তার সাথে অনেক বেশি পাওয়ারফুল। হেক্টর অ্যানাদার হিরো ইজ অলমোস্ট প্যারালাল টু একিলিস, এবং হেক্টর আরেকজন এসেছে, সে মানে যে ট্রোজান পক্ষের আর কি, সেও কিন্তু অলমোস্ট একিলিসের মতো আর কি। এরপর বলছে as usual both in primary and secondary epic a single combat is a common plot device। এবং মানে সব ধরনের এপিক এরকম একটা যুদ্ধ থাকে, এখানে কিন্তু এরকম যুদ্ধ আছে। তো যুদ্ধ বলতে হিরো বা মানে হিরোদের মধ্যে যুদ্ধ হয়, যে দাস একিলিস এন্ড হেক্টর ফেস ইচ আদার ইন এ মর্টাল কম্বাট। যেমন এখানে একিলিস এবং হেক্টরকে আমরা ভয়ঙ্কর একটা যুদ্ধে লিপ্ত হতে দেখতে পাবো। আমরা একদিন কিন্তু একটা ওরকম ভিডিও ক্লিপ দেখছিলাম, একিলিস এবং হেক্টর যুদ্ধে জড়ায়, এবং হেক্টরকে একটা পর্যায়ে একিলিস হত্যা করে। যে দে ইউজ মর্টাল ওয়েপন্স লাইক শিল্ডস, স্পিয়ার, এটিসি। তারা খুব ভয়ানক ভয়ানক যুদ্ধাস্ত্র ইউজ করে, শিল্ড, স্পিয়ার ইত্যাদি ইত্যাদি। অনেকে বলছে অ্যাঙ্গার বিনা ইউর সঙ্গে ইমর্টাল ওয়ান একিলিস অ্যাঙ্গার ডুমড এন্ড রুইনা। যে একিলিসের মানে একিলিস নিয়ে কথা বলতে গেলে রাগ চলে আসবে, এবং তার রাগটা কি ডেকে আনে, রুইন ডেকে আনে, ডুম ডেকে আনে, মানে একেবারে অধপতন বা ধ্বংস ডেকে আনে। তার মানে এপিক হিরোর যেমন হিরো থাকে, একই রকম কিন্তু ইলিয়াডের মধ্যে হিরো আছে, এই পক্ষের একজন ওই পক্ষের একজন। এরপর কি গ্র্যান্ড স্টোরি। স্টোরিটা অনেক জাঁকজমক বা হাই লেভেল স্টোরি, সিম্পল কোন স্টোরি না। যেমন আপনার থার্ডে কিন্তু একটা মক এপিক ছিল, কি সেটা হচ্ছে দা রেপ অফ দা লাক। ওটা কি একজন মহিলার মাথার চুল কাটা হয়, যেটা নিয়ে এপিক লিখছে, এটা কোন এপিকের মানে সিরিয়াস কোন এপিকের এটা স্টোরি হতে পারে না। ওকে, এই জন্য ওটা ছিল মক এপিক। বাট রিয়েল এপিকে সিরিয়াস বা গ্র্যান্ড স্টোরি থাকে। যে দা এপিক স্টোরি ইউজুয়ালি ইজ নট এ কমন স্টোরি অফ ডে টু ডে অ্যাফেয়ার্স। এটা দৈনন্দিন জীবনে ঘটনা কোনো মানে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে হয় না। এটা সাম ন্যাশনাল অর আর কিছু ইন্টারন্যাশনাল সিগনিফিকেন্স, এটা মানে জাতীয় বা আন্তর্জাতিক কোনো তাৎপর্য থাকে আর কি, বা এরকম স্টোরি নেওয়া হয়। Thus the war between the Trojans and the Greeks was a matter of existence of glory or fail। যেমন এখানে গ্রিক এবং ট্রোজানদের যে যুদ্ধ, এটা নিয়ে হচ্ছে ইলিয়াডের স্টোরিটা। দ্য ইলিয়াড ডাজ নট এন্ড উইথ দ্য ফল অফ ট্রয়। ইলিয়াড কিন্তু মানে এই যে এটা এপিক, এপিক কিন্তু শুধুমাত্র মানে এখানে সেই যে ট্রয় নগরীর পতন হয়েছে এগুলা বলে কিন্তু শেষ হয়নি। it also but obviously the story indicates that Troy must fall। তবে শুধুমাত্র এখানে মানে এতটুকু ঘটনা আছে যে ট্রয় নগরীর অধপতন হয়, বাট পুরো ঘটনা এখানে কিন্তু বলা হয়নি। Thus, based on a magnitude or the significance of the tales, we can categorize the Iliad as আমরা বলতে পারি এখানে যে স্টোরি আছে, স্টোরি যে সিগনিফিকেন্স বা তাৎপর্য বা মহত্ব, এখান থেকে আমরা বলতে পারি যে একিলিসের স্টোরিটা অনেক সুপার হিউম্যান অথবা গ্র্যান্ড টাইপের একটা স্টোরি আর কি। বলছে যেমন এখানে and fate no one alive has ever escaped it। মানে ভাগ্যকে অতিক্রান্ত করতে পারে না, neither brave man nor coward। যে হোক সেটা কাপুরুষ বা সাহসী যে কেউ হোক না, I tell you it's born with us the day that we are born। এবং ভাগ্য আমরা যে সময় থেকে মানে এক কথায় জন্মগ্রহণ করি, একবার ওই সময় থেকে আমাদের ভাগ্য নির্ধারিত। মানে এই লাইনটা হচ্ছে একিলিস মারা যাবে কিনা সেইটার উপর ডিপেন্ড করে। ওকে, এবং এখানে একিলিস সে এই যে গ্রিক পক্ষের একজন হিরো, এবং এখানে যুদ্ধটা হচ্ছে গ্রিকদের মধ্যে এবং ট্রোজানদের মধ্যে। সো এখানকার স্টোরিটা কেমন সিরিয়াস টাইপের স্টোরি, বা একেবারে সম্পূর্ণ কি বলে যে জাতীয় বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা স্টোরি। সুতরাং একটা এপিকে যেমন সিরিয়াস বা গ্র্যান্ড স্টোরি থাকে, ইলিয়াডের মধ্যে কিন্তু সিরিয়াস বা গ্র্যান্ড স্টোরি আছে। এটা কিন্তু ইলিয়াডের সরি এইটার আরেকটা এপিক কোয়ালিটি। এরপর কি আছে দেখুন। ওকে, এরপরটা বলছে হচ্ছে ন্যারেটিভ ফর্ম। যে আপনারা যখন থার্ড ইয়ারে ছিল তখন পলিটিক্স এর মধ্যে এটা পড়ছেন, যে একটা ট্রাজেডি এটা হয় হচ্ছে অ্যাকশন টাইপের। যে ট্রাজেডি there is representation of an action that is or reaction compensation of ability in language enriched by variety of artistic devices appropriate to the civil purpose of the world present in the form of action not narration। যে
একটা ট্র্যাজেডি হয় কি অ্যাকশন টাইপের বা ড্রামাটিক টাইপের, বাট একটা এপিক কিন্তু ন্যারেটিভ টাইপের হয়, কারণ এটা মঞ্চায়িত করা হয়, এই জন্য এটা ন্যারেটিভ বা মৌখিক টাইপের হয় সাধারণত। এরপর হচ্ছে আমরা লিখে রাখি আর কি, বাট একটা এপিক কিন্তু মঞ্চায়িত করা হয় না, বলছে এটা ন্যারেটিভ ফর্মে হয়। An epic, whether primary or secondary, has a distinctive narrative style, such as use of elevated language, which are revealed through the use of various kinds of figures of speech, like similar metaphor, struck phrase, epithets or repetition. It is একটা এপিকের মধ্যে, মানে এপিক এটা সাধারণত ন্যারেটিভ টাইপের এবং এখানে বিভিন্ন ফিগার্স অফ স্পিচ যেগুলো ইউজ করতে হয়। The Iliad abounds with such figures of speech, epithets like soft-footed Achilles, ox-eyed here, হিয়ার হবে হেরা হবে সম্ভবত, এটা অক্সাইড হেরা, বলছে ক্লাউড গ্যাদারিং জিউস আর কমন, মানে এখানে এরকম বিভিন্ন তুলনা ইউজ করা হয়েছে আর কি। ইন দ্য গ্রিক ও ইন দ্য অরিজিনাল, ইন দ্য অরিজিনাল বলতে গ্রিক ভার্সন, অ্যাবাউট 1/3 অফ দ্য লাইন্স আর রিপিটেড ফুলি অর ইন পার্ট, যে এইটার যে অরিজিনাল ভার্সন গ্রিক ভার্সন সেখানে প্রায় 1/3 লাইন রিপিটই করা হয়েছে। ওকে, তার মানে একটা এপিক ন্যারেটিভ টাইপের, এখানে অনেক ফিগার্স অফ স্পিচ থাকে, বিভিন্ন এরকম সিমিলি বা মেটাফোর বা আরো যে ফিগার্স অফ স্পিচ আছে, যেমন পার্সনিফিকেশন, অ্যাসোন্যান্স, তারপর কনসোন্যান্স, তারপর এলিটারেশন, এলিউশন, এই সমস্ত বিভিন্ন ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়, যেমন এলিয়টের মধ্যে আছে। তার মানে আমরা ফার্স্ট কোয়ালিটি যেটা দেখলাম, একটা এপিকে ইনভোকেশন থাকে, এখানে ইনভোকেশন আছে, এরপর আছে একজন হিরো থাকে, এখানে হিরো আছে, এরপর একটা সিরিয়াস স্টোরি থাকে, এখানে সিরিয়াস স্টোরি আছে, এরপর ন্যারেটিভ টাইপ হয় এবং অনেক ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়, এখানেও কিন্তু একই জিনিস আছে। এরপরটা কি আছে, গড অ্যান্ড গডেস বা সুপার হিউম্যান ক্যারেক্টার, যেমনটা আমরা দেখছিলাম যে ইন অ্যান এপিক দেয়ার আর সুপার ন্যাচারাল এজেন্টস হু আর ইনভলভড ইন হিউম্যান অ্যাফেয়ার, যে একটা এপিকের মধ্যে যে ক্যারেক্টার থাকে এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টও কিন্তু থাকে, বা মানে শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে হবে না, মানুষের বাইরে, যেমন ইলিয়াড, ইলিয়াড না তো ফেয়ারি কুইনের এর মধ্যে আছে কি সেই যে ড্রাগনের কথা উল্লেখ আছে। ওকে, এরপর মনস্টার এররের কথা উল্লেখ আছে, আবার হচ্ছে সেই যে প্যারাডাইস লস্ট এখানে কিন্তু হচ্ছে গড, অ্যাডাম, এরপরে হচ্ছে আর কে শয়তান, এই সমস্ত সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করা হয়েছে, এখানে কিন্তু এরকম সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করতে হয়েছে, যে হু আর ইনভলভড ইন হিউম্যান অ্যাফেয়ার, যারা কিনা মানুষের সাথে সম্পর্কিত বা তারা মানুষের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। ইন দ্য ইলিয়াড উই ফাইন্ড এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ গডস এন্ড গডেস ইনফ্লুয়েন্সিং হিউম্যান অ্যাফেয়ার, যেমন এই ইলিয়াডের মধ্যে আমরা অনেক গড বা গডেস দেখতে পাই যারা মানুষের বিভিন্ন কাজে ইন্টারফেয়ার করতেছে। গডস এন্ড গডেস ইভেন হ্যাভ দেয়ার হিউম্যান অফস্প্রিং, এমনকি গড বা গডেসদের মানুষ টাইপের বাচ্চা কাচ্চাও আছে, যেমন হচ্ছে সেই যে নাম কি নাম হচ্ছে একিলিস, সেই কিন্তু যে থেটিসের সন্তান, তো থেটিস কিন্তু একজন গডেস, তার মানে গড বা গডেসের আবার মানুষের বাচ্চা কাচ্চাও আছে। এরকম সুপার ন্যাচারাল বা সুপার হিউম্যান ক্যারেক্টার এখানে ইউজ করেছে, যেমনটা টেপিকের মধ্যে থাকে। যে একিলিস ফর এক্সাম্পল ইজ দ্য সন অফ থেটিস দ্য সিনিম, দ্য ভেরি কজ অফ ট্রোজান ওয়ার, as the Iliad narrates, was the cause of Aphrodite's involvement with Paris, এবং এই যে মানে ট্রয়ের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণটাই কিন্তু স্যার তিনজন দেবীকে নিয়ে ঘটা একটা স্টোরি, সেটাকে সে গোল্ডেন অ্যাপল, পেরিস সে আফ্রোদিতেকে গোল্ডেন অ্যাপলটা দেয়, যার ফলে কিন্তু এই যুদ্ধের পরিণতি হয় শেষমেশ দ্য ট্রোজান প্রিন্স, পেরিসকে সে হচ্ছে সেই একজন ট্রোজান প্রিন্স বা মানে ট্রয় নগরীর রাজকুমার ছিল। গড আর গডেস ইভেন কোয়ারেল উইথ এন্ড ফাইট অ্যামং দেমসেলভস অ্যাবাউট হিউম্যান অ্যাফেয়ার্স, এমনকি গড বা গডেস তারা নিজেদের মধ্যে ফাইট করে, কে তাকে অনুসরণ করে কে অনুসরণ করে না, এই সমস্ত জিনিস নিয়ে। they often appear to be their favorites in humanship, তারা মানে যে তাদের উপাসনা করে তাদের কাছে প্রায় মানুষের শেপ ধরে ধরে আসে, এমনটা। the presence of such supernatural agencies in the Iliad is one of the striking feature of its epic treasure, সুতরাং এপিকের মধ্যে যেমন কোয়ালিটি থাকে এরকম সুপারন্যাচারাল এলিমেন্ট একই রকম কিন্তু এই যে ইলিয়াডের মধ্যে সুপারন্যাচারাল যারা এলিমেন্ট তারা কিন্তু আসছে। ওকে, বা সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করছে হোমার, তো এটাও কিন্তু একটা সেই এটাকে কি বলে যে হচ্ছে একটা এপিক্যাল কোয়ালিটি আর কি। আচ্ছা, এরপরটা দেখুন কি আছে। সো অলরেডি কিন্তু আমরা 5টা কোয়ালিটি পেয়েছি। ফার্স্ট ইনভোকেশন, এরপরে একজন হিরো, এরপরে গ্র্যান্ড স্টোরি, এরপরে ন্যারেটিভ টাইপের হয়, এরপর হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকে। এরপরে কি আছে, সুপার ন্যাচারাল এলিমেন্ট একটা উদাহরণ এখানে দেয়া আছে, আপনারা চাইলে এপিক সিমিলিটা ইউজ করতে পারেন, মানে যদি মনে হয় যে না আরেকটু বড় সড়ো করে লিখবো তাহলে এপিক সিমিলি ইউজ করতে পারেন, কারণ এপিক সিমিলি কিন্তু একটা এপিকের অন্যতম একটা মানে কমন একটা কোয়ালিটি আর কি। সো চাইলে এপিক সিমিলি ইউজ করতে পারেন। বলছে সিট দেয়ার ইন সাইলেন্স এন্ড বি রুলড বাই মি, যেমন এটা হচ্ছে জিউস এই লাইনটা বলে যে এখানে বসো এবং আমাকে শাসন করতে দাও। অর অল দ্য গডস অফ দ্য অলিম্পাস, অথবা অলিম্পাস পর্বতে যত গড আছে will not be strong enough to keep me off and save you from my unconquerable hands, যদি তুমি এখানে চুপচাপ না বসো, এটা কিন্তু সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে। ওকে, যে তুমি যদি চুপচাপ করে না বসো তাহলে কিন্তু আমি এতটা রাগান্বিত হবো যে অলিম্পাস পর্বত আর কেউ আমাকে থামাতে পারবে না তোমার হাত থেকে, মানে এক কথায় সরি
আমার হাত থেকে তোমাকে কেউ থামাতে পারবে না বা তোমাকে বাঁচাতে পারবে না। তার মানে এখানে সেই যে জিউসের কথা উল্লেখ করা হয়েছে, সে তার এক স্ত্রীর সাথে এরকম ঝগড়া মানে বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছিল, সে তখন রাগের হতে এই কথাটা বলে। দেখুন একটা ইলিয়াডে সরি একটা এপিকে যত কোয়ালিটি গুলো থাকে প্রায় প্রত্যেকটা কোয়ালিটি ইলিয়াডের মধ্যে পাই। তো ওভারঅল আমরা বলতে পারি ইলিয়াড এটা একটা এপিক বা এপিক্যাল কোয়ালিটি গুলো ইলিয়াডের মধ্যে পাই। লাস্ট ওয়াজ ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট দ্য ইলিয়াড possesses all the characteristic feature of an epic poem. It is composed in a grand style আছে. It includes an epic hero এবং hero আছে, supernatural machinery আছে, ওয়ার আছে, great issues like honor and dignity, সম্মান নিয়ে কথাবার্তা বলা হয়েছে, the great significance of national interest এবং জাতির স্বার্থে লেখা হয়েছে। So we can call Iliad an epic or a primary. সুতরাং বলতে পারি একটা প্রাইমারি এপিক বা একটা এপিক আর কি। ওকে, এই এপিক্যাল কোয়ালিটি গুলো মেইনলি আমরা এই যে ইলিয়াডের মধ্যে পাই। এটা নিয়ে কারো সমস্যা আছে? যে ইলিয়াডের মধ্যে কোন কোন এপিক্যাল কোয়ালিটি পাই? না দাদা, কোনো প্রবলেম নাই। ওকে, এরপর নেক্সট দেখুন। নেক্সট একটা আছে কি যে হচ্ছে ডিসকাস হাউ দ্য অ্যাকশন ইন দ্য ইলিয়াড ইজ ইনফ্লুয়েন্সড বাই ইমর্টালস। যে ইলিয়াডের অ্যাকশন বা ঘটনা কি ইমর্টাল বা অমর যারা মানে যারা দেবতা বা দেবী এদের দ্বারা প্রভাবিত হয়েছে কিনা, অথবা এভাবেও আসতে পারে যে হাউ ডাজ হোমার ডেলিনেট অলিম্পিয়ান গড এন্ড গডেস ইন দ্য ইলিয়াড, যে কিভাবে হোমার এখানে অলিম্পিয়ান গড এবং গডেসদেরকে ডেলিনেট বা বর্ণনা করছে, এভাবে সে উত্তর লিখলে হয়ে যাবে। দ্য ইলিয়াড ইজ অ্যান এপিক বাই হোমার। ইলিয়াড হোমার একটা এপিক হুইচ ইনক্লুডস দ্য ডিডস অফ ওয়ারিয়র্স, হিরোস, কিংস এন্ড গডস, যেটা কিনা এখানে সে যারা মানুষ, দেবতা, রাজা এদের নিয়ে মানে লেখা হয়েছে এটা, বা তাদের ডিড বলতে কিন্তু কাজ বোঝায়। তো বলছে দ্য ইলিয়াড রেকর্ডস সাম অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস ইন দ্য ফাইনাল উইকস অফ দ্য ট্রোজান, এখানে ট্রয়ের যুদ্ধ শেষ হবে সেই অল্প কিছু সময়ের ঘটনা বলে এখানে উল্লেখিত আছে ইলিয়াডের মধ্যে। হোমার হ্যাজ প্রেজেন্টেড মোর দ্যান এ ডজন অফ গড এন্ড গডেস ইন দ্য এপিক। তবে হোমার সেই স্টোরিটা বর্ণনা করতে গিয়ে প্রায় ডজন খানেক গড বা গডেসদের এখানে ইউজ করছে। The gods and goddess frequently interfere in the lives of human, এবং এখানে গড বা গডেসদের কেমন রিপ্রেজেন্ট করে যে তারা মানুষের মানে যে লাইফে ইন্টারফিয়ার করে। যেমন আপনার লাইফে একটা কিছু হলো, একজন এখানে গডেস বা গডেস ইনফ্লুয়েন্স আছে, আমার লাইফে একটা কিছু হলো এখানে কোনো গড বা গডেস ইনফ্লুয়েন্স আছে, এরকমটা যে the gods and the goddess live in the Olympus but they come to earth very soon, যে তারা যদিও অলিম্পাসে বসবাস করে, অলিম্পাস গ্রিসের একটা পর্বতের নাম, সেখানে মানে মানে গ্রিকদের মত বলতে তারা সে তাদের গড বা গডেস অলিম্পাস পর্বত থাকে, বাট তারা প্রায় সেখান থেকে নেমে আসে মানুষের কোন যে ঘটনা ঘটনা ইন্টারফেয়ার করার জন্য। দে আর সিম টু হ্যাভ হিউম্যানিটি, সুতরাং তাদের মধ্যে যেন মানুষের কোয়ালিটি বা গুণাবলী আছে। হোমার প্রেজেন্টেড দ্য অলিম্পিয়ান গডস গডেস হ্যাভিং অ্যাঙ্গার, জেলাসি, লাভ, হেটেড, যেমন হোমার অলিম্পিয়ান গড বা গডেসদের এমন ভাবে রিপ্রেজেন্ট করে যেন তাদের মধ্যে ঈর্ষা আছে, লাভ আছে, হেট আছে, টোটাল মানুষের মতো। এভাবে কিন্তু আসতে পারে যে হাউডা হাউডা সোমার কি হচ্ছে হিউম্যানাইজ দ্য গড বা গডেস, সে কিভাবে গড বা গডেসদের মধ্যে হিউম্যান কোয়ালিটি মানে রিপ্রেজেন্ট করছে বা আছে, এটা কিভাবে রিপ্রেজেন্ট করছে, একই উত্তর হবে কিন্তু। তো দা অনলি ডিফারেন্স বিটুইন গড এন্ড হিউম্যানস ইজ দ্যাট হিউম্যানস আর মর্টাল এন্ড গডস আর ইমর্টাল। তবে হোমার মানে শুধুমাত্র এতটুকু পার্থক্য রাখছে যে গড বা গডেস এরা হচ্ছে মর্টাল এবং যারা মানুষ এরা হচ্ছে সরি গড বা গডেস এরা হচ্ছে ইমর্টাল আর মানুষ তারা হচ্ছে মর্টাল, এটা হচ্ছে পার্থক্য। বাকি সমস্ত কোয়ালিটি মানুষের কোয়ালিটি এই গড বা গডেসদের মধ্যে আছে। এরপর দেখুন কি বলছে। হুম, তো ফার্স্ট বলছে হিউম্যানাইজেশন অফ দ্য গড এন্ড গডেস, যে গড বা গডেসদের যারা মানবীয় কোয়ালিটি আছে এমন ভাবে হোমার তাদেরকে রিপ্রেজেন্ট করছে। যে বুক 14 অফ দ্য ইলিয়াড ইলাস্ট্রেটস দ্য হিউম্যান উইকনেস অফ গডস, যেমন বুক মানে 14 নম্বর খণ্ডে আমরা দেখতে পাই মানুষের মধ্যে যেমন দুর্বলতা আছে, একই রকম ভাবে এই যে গড বা গডেস তাদের মধ্যে দুর্বলতা আছে। এরপর যেমন এখানে বলছে যে জিউস দ্য omnipotent omniscient and omnipresent god appears to be a slave of passion, যেমন জিউস সে সর্বজ্ঞ, সবকিছু জানে, সবকিছু দেখে সে যেন এক প্যাশনের স্লেভ বা আবেগ অনুভূতির স্লেভ, মানে এক কথায় সেও মানে চাহিদা দ্বারা প্রভাবিত হয় আর কি। যে যেমন একটা বলছে দা গডস অফ এন ইন্টারফিয়ার ইনটু হিউম্যান অ্যাফেয়ার্স, এবং তারা যেন মানুষের যে ঘটনা এখানে ইন্টারফিয়ার করে। দে ইভেন সামটাইমস টেক পার্ট ইন ফাইটিং, এমনকি তারা মাঝে মাঝে যুদ্ধে অংশগ্রহণ করছে। দে ডু সো টু প্রোটেক্ট হিউম্যান ফেভারিটস অর টু পানিশ দোজ হু হ্যাভ লস্ট দেয়ার ফেভার, যে তারা তাদেরকেই শাস্তি দেয় যারা তাদের উপাসনা করে না, বরঞ্চ যারা তাদের উপাসনা করে এদেরকে সাপোর্ট করে আর কি, মানে একটা মানুষের মতো। ইন বুক 21 when Zeus encourages them to join in the fighting, Athena fights against Ares and Aphrodite, হেরা against Artemis and Hephaestus against the river god Xanthus। যেমন এখানে যখন হচ্ছে 21 নম্বর খণ্ডে এই আমরা এটা দেখতে পাই জিও যখন সবাইকে অর্ডার করে, মানে অর্ডার মধ্যে সুযোগ দেয় যে যাও তোমরা গিয়ে ফাইটে অংশগ্রহণ করো, তোমরা এক একজন দেবতা বা দেবী আর এক মানে ওই পক্ষের অন্য যারা দেবতা বা দেবী থাকে এর সাথে ফাইট আরম্ভ করে। যেমন বলছে এথেনা সে ফাইট করে অ্যারেসের সাথে, আফ্রোদিতের সাথে, হেরা করে আর্টেমিসের সাথে, হেফাস্টাস করে জান্থাসের সাথে। দেয়ার ম্যানার অফ ফাইটিং সিমস লুডিক্রাস এন্ড কমিক, সুতরাং তাদের
আসলে মানুষের মধ্যে এটা এমনকি হাস্যরসাত্মক মনে হতে পারে। ইন দিস পার্সপেক্টিভ ইট শুড বি রিমেম্বারেড দ্যাট আনলাইক ম্যান গডস ক্যান নট ডাই। তবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষ মারা গেলেও গড বা গডেসরা মারা যায় না। নো ম্যাটার হোয়াট দে ডু দে উইল সার্ভাইভ। যাই হোক না কেন তারা অবশ্যই জীবিত থাকবে। তো মানে হোমার এখানে গড বা গডেসদের যেভাবে রিপ্রেজেন্ট করেছে মনে হয় যেন তারা মানুষের মতো কিন্তু একেবারে। এরপরটা থেকে দেখুন। যে কনসার্ন উইথ হিউম্যান অ্যাফেয়ার, যে তারা মানুষের জিনিসপত্র বা এক কথা তারা মানুষের জীবন নিয়ে তারা যেন সম্পর্কিত বা মানুষের জীবনে তো ইন্টারফেয়ার করে। ওকে, হস্তক্ষেপ করে। দ্য অলিম্পিয়ান গডস আর টু মাচ কনসার্ন উইথ হিউম্যান অ্যাফেয়ার্স, দে আর এ ফ্যামিলি লাইক এ ফ্যামিলি অন আর্থ। যে আমরা দুনিয়াতে যেমন দেখি মানে আমাদের যেমন পরিবার থাকে, ওই যে অলিম্পিয়ান গড বা গডেসদেরকে হোমার এমন রিপ্রেজেন্ট করে যেন তাদের ওরকম পরিবার টরিবার আছে। দ্য ফ্যামিলি হ্যাজ অ্যান অল পাওয়ারফুল প্লান্ডারিং ফাদার জিউস হু ক্যান নট বি defied but may be deceived, a watchful, jealous, and intriguing wife Hera, and sons and daughter who vie for their parents' favor as they pursue the individual honor. যেমন এখানে আমরা দেখি কি যে একটা পরিবারের মেইন হয় ফাদার, ওখানে জিউস হচ্ছে সবার উপরে ফাদার ফিগার। এবং অনেক সময় সৎমা থাকলে কিন্তু এরকম মানে এক সতীন আরেক সতীনের সাথে এরকম মানে ঝগড়া টগড়া বাঁধে। একই রকম জিউসের একাধিক ওয়াইফ আছে, তো এক একজন ওয়াইফ এসে এক একটা অফার করে যে আমার এটা লাগবে ওইটা লাগবে না, এ আমাকে সাপোর্ট করে সুতরাং তুমি হচ্ছে একে একটু ফেভার করে, এরকমটা। আবার সন্তানেরা আইসা বলে যে বাবা আমার এটা লাগবে, আবার আরেকজন বাবা আমার এটা লাগবে, আবার বলে যে না এ আমাকে উপাসনা করে সুতরাং তুমি একে সাপোর্ট করো। তার মানে এই যে যে দুনিয়াবি মানে ঘটনা বলি, একই ঘটনা বলি এখানে গড বা গডেসদের ক্ষেত্রেও আছে, এমন ভাবে হোমার তাদেরকে রিপ্রেজেন্ট করছে। তার মানে হোমার যে হোমার এমন ভাবে রিপ্রেজেন্ট করে যেন গড বা গডেস তারা হিউম্যান অ্যাফেয়ার নিয়ে ইন্টারফেয়ার করতেছে আর কি। এরপর আছে কি যে পোর্ট্রায়াল অফ জিউস, এরপরে এক একজন দেবতা বা দেবীর কথা উল্লেখ করেছে। ফার্স্ট বলছে জিউসের কথা, যে হোমার্স পোর্ট্রায়াল অফ জিউস ইজ এ রিমার্কেবল ওয়ান। হোমার জিউস কে আমরা রিপ্রেজেন্ট করেছে যেন সে মানে খুব উল্লেখযোগ্য এখানে। এমনি এমনি তো সে গ্রিক মিথোলজি সবার মানে মেইন ক্যারেক্টার আর কি, বা সবার উপরের একজন গড আর কি। তো বলছে জিউস ইজ নট ফ্রি ফ্রম হিউম্যান ট্রেট, বাট সে কিন্তু মানবীয় কোয়ালিটির বাইরে না, যদিও সে সবার উপরের গড। Zeus, the mightiest of all gods and goddesses, is fully personalized as God with personal relationship with all the difficulties that they must create for a supreme God. যেমন এখানে বলছে যে যেমন হচ্ছে আমাদের পরিবারে যদি কিছু হয় সেটা দেখে আমাদের পরিবারের যে মেইন হেড যে ফাদার ফিগার সে একই রকম এই যে গড বা গডেসদের পরিবারে যা কিছু হয় সবকিছু কি মেইনটেইন করে, জিউস মেইনটেইন করে সে সবার উপরে। when Thetis implored him to help her son Achilles, Zeus forces trouble with his wife Hera। মানে যখন কিনা থেটিস সে হচ্ছে মানে একিলিসকে একটু সরি যখন কিনা থেটিস এর কাছে তার ছেলে একিলিস বলে যে আমার এইটা লাগবে, তোমার মানে এ তোমার যিনি মেইন গড তুমি তাকে এমনটা বলো যে গ্রিক পক্ষে যেন মানে এখন একটু পাওয়ারটা কমিয়ে দেয় যাতে করে ট্রোজানরা একটু মানে পাওয়ারফুল হয়ে যায়। তো যখন এটা বলে তখন আবার সেই যেহেতু হেরা মানে জিউসের স্ত্রী হেরা, সে আবার যেহেতু গ্রিকদেরকে সাপোর্ট করে সে বলে না এটা হবে না। তার মানে দেখুন একজন আরেকজনের সাথে মানে এরকম দ্বন্দ্ব লেগে যায় আর কি। ওকে, তো যেমন আমরা দুনিয়াতে দেখি একই রকম স্টোরি কিন্তু এখানে সেই যদিও সে গডদের মধ্যেও কিন্তু আছে। হাউএভার when হেরা begins to quarrel with her, তো যখন হেরা সেই এটার সাথে থেটিসের সাথে ঝগড়া করতে আরম্ভ করে, he warns her by saying, তখন হচ্ছে জিউস তাকে এটা বলে থামিয়ে দেয়, but when I choose to take a step without referring to the gods, you are not to cross examine me about it। যখন আমি কিনা হচ্ছে মানে যদি কোনো একটা কথা বলি বা আমি যদি কিছু করতে চাই তাহলে তোমার ক্ষেত্রে ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই বা তুমি আমাকে ক্রস এক্সামিন করবে না। যেমন আমরা দেখি অনেক সময় যে আমি এটা বলছি তো বলছি, এটার উপর আর কোনো কথা হবে না। তো জিউস একই রকম আর কি। তো বলছে হোয়েন হেরা tries to protest, তো যখন হেরা এটা মানে বাধা দেওয়ার চেষ্টা করে, জিউস threatens her like a mighty hammer, তখন জিউস তাকে থ্রেট দেয় কেমন এই যে sit here in silence, যে তুমি এখানে চুপ করে বসো and be ruled by me, আমাকে শাসন করতে দাও, or all the gods of the Olympians will not be strong enough to keep me up and save you from my unconquerable hands। অথবা অলিম্পাস পর্বতের সমস্ত গড বা গডেসও আমার হাত থেকে তোমাকে কিন্তু সেভ করতে পারবে না। মানে দেখুন দুনিয়াতে যেমনটা হয় এমন ভাবে কিন্তু জিউসকে রিপ্রেজেন্ট করা হয়েছে। জিউস ইজ in favor of Achilles, জিউস একিলিসকে ফেভার করে বা তাকে সাপোর্ট করে। when he comes to know of Achilles discontent by Agamemnon taking bribes, he assures Thetis Achilles mother that he will punish the Achaeans। যেমন যখন সেই একিলিস সে তার মা থেটিসের কাছে এমনটা বলে যে যেহেতু আমার অসম্মান হয়েছে, আগামীবার আমার অর প্রাইজ ব্রাইসেসকে নিয়ে গেছে, সো এতে আমি অসম্মানিত হয়েছে, তো তুমি গিয়ে যাও, গিয়ে তোমাদের মেইন গড জিউসের কাছে বলো যে সে যেন গ্রিক পক্ষদেরকে মানে গ্রিক পক্ষের লোকজনদের এখন একটু ই করে দেয় মানে ওয়ে করে দেয়। তো
একই কাজ কিন্তু হচ্ছে জিউস করে যখন তার কাছে থিরিসে সেটা উল্লেখ করা বা এটা এটা বলে। তার মানে জিউস সে হচ্ছে সম্পূর্ণ একজন মানবীয় চরিত্র বা তাকে এখানে মানবীয় কোয়ালিটির হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং এছাড়া সে হচ্ছে এখানকার টোটাল পাওয়ারফুল গড সবকিছু সে মেনটেন করে, বাট তার মধ্যে কিন্তু মানবীয় কোয়ালিটি আছে, তার মধ্যে প্যাশন আছে। যেমন আরেকটা স্টোরিতে আছে যে সে হেরা একটু ফেভার পাওয়ার জন্য তার সাথে মানে এসে মানে তারা ফিজিক্যাল রিলেশন করে, এরপর হচ্ছে হেরা একটু ফেভার পাওয়ার চেষ্টা করে যে না গ্রিক পক্ষকে এখন আরো পাওয়ারফুল করে দেয়, এরকম হয়। তার মানে জিউস যদিও সে গড, বাট তার মধ্যে আবেগ অনুভূতি আছে আর কি। আচ্ছা, এরপরে দেখুন এরপর বলছে থ্রি গডেস, তিনজন দেব মানে তিনজন যে দেবী আছে, আফ্রোদিতি, এথেনা আর একজন হচ্ছে হেরা। সেই এই টোটাল ইলিয়াড রেস্টোরি কিন্তু ওই তিনজন দেবীকে নিয়ে। তার মানে এখানে সেই তিনজন দেবীর কথা উল্লেখিত আছে ইলিয়াডের মধ্যে। দ্য মেইন ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইলিয়াড ইজ অ্যাফেক্টেড বাই দ্য গডেস। এখানকার ইলিয়াডের স্টোরিটাই হচ্ছে গডেসদের জন্য, তিনজন যিনি মানে দেবী তাদেরকে নিয়ে। যে পেরিস চুজেস আফ্রোদিতি টু বি দ্য ফেরিয়েট গডেস অফ অল। পেরিস আফ্রোদিতিকে সিলেক্ট করে সে হচ্ছে সবার সুন্দরী এবং সে গোল্ডেন অ্যাপলটা দেয়। দিস এনরিজেস হেরা নেথেনা, এবং এতে কি হয় এথেনা এবং হেরা রাগান্বিত হয়। টু টেক রিভেঞ্জ, সুতরাং রিভেঞ্জ নেওয়ার জন্য হেরা এবং এথেনা লিভ নো টু নান টার্ন টু কজ হার্ম টু পেরিস এন্ড দ্য সিটি অফ ট্রয়। সুতরাং এই পেরিসকে এবং তার যে রাষ্ট্র মানে তাদের যে রাষ্ট্র ট্রয় এটাকে শাস্তি দেওয়ার জন্য বা এটাকে ধ্বংস করার জন্য হেরা এবং এথেনা মিলে কোনো মানে চেষ্টা আর কি বাদ রাখে না, সব চেষ্টাই করে। হচ্ছে হোমার এক্সপোজেস দ্য ক্যারেক্টার অফ হেরা হু ইজ দ্য প্রমিনেন্ট গড। হোমার বলছে হোমার এমন ভাবে হেরাকে রিপ্রেজেন্ট করে সে একজন মানে উল্লেখযোগ্য একজন গডেস। শি ইজ দ্য কুইন অফ দ্য গডস এন্ড গড। সে হচ্ছে কি এই সমস্ত গড বা গডেসদের হচ্ছে রানী। She wants to devour the Trojans only because long time ago Paris has rejected her offer of the bribe in her favor and choose Aphrodite as the queen of the beauty. এবং হেরা তো রাগান্বিত কেন হচ্ছে, কারণ পেরিস তাকে সুন্দরী মহিলা বলে অভিহিত করে, যার ফলে সে পেরিস বা তার চিত্রের উপর রাগান্বিত হয়েছে। Such is her involvement in the Trojan War in favor of Greeks. এই জন্যই সে ট্রোজান যুদ্ধে গ্রিক পক্ষকে সাপোর্ট করছে। Another prominent goddess is the epic is Athena, who is okay. তো বলছে যে another prominent goddess in the epic is Athena। এরপরে আরো একজন দেবীর সম্পর্কে জানতে পারি, সে হচ্ছে এথেনা, who is the goddess of wisdom, যে কিনা এরকম যুদ্ধ এবং হচ্ছে প্রজ্ঞা বা মেধার উনি হচ্ছে গডেস বা দেবী। এরপর বলছে she সরে ঝাপসা উঠছে আরে shit। আচ্ছা, যাদের কাছে ইয়ে আছে বই আছে ওখান থেকে দেখুন, আমি আমারটা থেকে দেখতেছি। ওকে, একটা ঝাপসা আসছে। যাই হোক, তো এখানে বলছে যে হি আরবটস, এক কথায় এখানে স্টোরি হচ্ছে এমন যে তিনজন দেবী আছে, হেরা মানে আরো তো আছে দেবী, বাট এখানে যে টোটাল এলিয়ার স্টোরি হচ্ছে তিনজন দেবীর একটা যে কে সুন্দরী এই এই সিলেকশনটাকে নিয়ে। যে প্যারিস রাতে একটা গোল্ডেন অ্যাপল দেওয়া হয় এবং বলা হয় হেরা, এথেনা আর হচ্ছে আফ্রোদিতি তিনজনের মধ্যে কে সুন্দরী তোমরা তাকে সিলেক্ট করো। তো যখন প্যারিস কিনা আফ্রোদিতিকে সিলেক্ট করে, বাকি দুজন তার প্রতি রাগান্বিত হয়ে যায়। ওকে, এরপর হচ্ছে বাকি দুইজন গ্রিক পক্ষে চলে যায় এবং হেরা না তো আফ্রোদিতি সবসময় প্যারিসকে সাপোর্ট করে। কিন্তু তার মানে এখানে ইলিয়ার স্টোরিটা ওই তিনজন দেবীকে কেন্দ্র করে। এখানে হচ্ছে আমরা তাদের কথা পাচ্ছি। এরপর আছে কি পসাইডনের কথা। পসাইডনকে যে পসাইডন দ্য গ্রিক গড অফ দ্য সি, সে হচ্ছে সমুদ্রের দেবতা আর কি। ইজ অ্যানাদার স্ট্রং সাপোর্টার অফ দ্য গ্রিক। সে কিন্তু গ্রিক পক্ষে আমি যখন সামারি পড়াচ্ছি আমি কিন্তু তখন এটা বলেছিলাম যে যখন জিউস সেই টোটাল ক্ষমতা নিজে নিয়ে নয়, এরপরে সে এক একজনকে ভাগ ভাগ করে দেয়। সে রাখে হ্যাভেনের ক্ষমতা, তার এক ভাই থাকে হচ্ছে হেডিস, তাকে দেয় পাতাল পরিবার জাহান্নাম বা নরকের ক্ষমতা। আরেক ভাই হচ্ছে পসাইডন, তাকে দেয় হচ্ছে এরকম জলভাগের ক্ষমতা। তো এখানে পসাইডনের কথা বলতে যে পসাইডন ইজ দ্য গড অফ দ্য সি, হচ্ছে সমুদ্রের দেবতা। হি ইজ অ্যানাদার স্ট্রং সাপোর্টার অফ গ্রিস, এবং সে গ্রিক পক্ষকে সাপোর্ট করে। হোয়েন এভার জিউস টার্নস হিজ ব্যাক হি উইশ টু হেল্প হিম এট দ্য গ্রিক ইন ফাইট। তো মানে যখনই জিউস তাকে বলে বা জিউসের কাছে সাপোর্ট পায়, সে তখনই গ্রিক পক্ষের লোকজন থেকে সাপোর্ট করার জন্য চলে যায় হচ্ছে যে পসাইডনের চরিত্র। এরপর আছে কি অ্যাপোলোকে যে ইন দ্য এপিক উই ফাইন্ড অ্যামং দ্য গডস অ্যাপোলো হু ইজ দ্য গড অফ দ্য আর্চার ওয়াইন প্লেগ প্রফেসি পোয়েট্রি এন্ড সো অন, এন্ড আর্টেমিস হু ইজ দ্য গড অফ ওয়ার। এরপর আমরা এখান থেকে অ্যাপোলো বা আর্টেমিস সম্পর্কে জানতে পারি। আর্টেমিস গড অফ গড হবে, এখানে হবে গডডেস। আর্টেমিস গডডেস অফ ওয়ার, আর অ্যাপোলো হচ্ছে গড অফ ওয়ার, পোয়েট্রি, প্রফেসি, প্লেগ, ওয়ার ইত্যাদি ইত্যাদি। এরপর বলছে বোথ অ্যাপোলো এন্ড আর্টেমিস ফেভার দ্য ট্রোজান সাইড, এবং এখানে কিন্তু অ্যাপোলো এবং আর্টেমিস দুজনের ট্রোজানদের পক্ষে থাকে, কারণ আর্টেমিস এবং অ্যাপোলো দুজন মানে এই উভয় দেবতা বা দেবীকে যারা ট্রোজান এরা কিন্তু উপাসনা করে বা সাপোর্ট করে। এই জন্য এই দুইজন দেবতা এবং দেবী মানে একজন দেবতা একজন দেবী তারা সেই ট্রোজানদের পক্ষে ছিল। যে অ্যাপোলো ফাইটস অ্যাগেইনস্ট দ্য গ্রিকস এন্ড প্রোটেক্টস পেরিস, যে অ্যাপোলো সে গ্রিকদের এগেইনস্ট থাকে এবং সে পেরিসকে সাপোর্ট করে, তাকে সবসময় প্রোটেক্ট করে রাখে।
It is his direct involvement in Trojan War that leads to the death of Achilles. যে এই পেরিসকে কিন্তু অ্যাপোলো শিখিয়ে দেয় যে একিলিসকে কিভাবে হত্যা করতে হবে। দেন পেরিস সে একটা তীর একিলিসের গোড়ালিতে নিক্ষেপ করে, যার ফলে সে মারা যায়। মানে এই সমস্ত দেবতা বা দেবীদেরকে আমরা এই যে হোমার ইলিয়াডের মধ্যে পাচ্ছি, সে তাদেরকে মানে হোমার সেই দেবতা বা দেবীদের কেমন ভাবে রিপ্রেজেন্ট করছে যেন তারা একেবারে হিউম্যান বিংস এর মতো, কারণ হিউম্যান বিংস এর মানবীয় কোয়ালিটি ওদের মধ্যে এমপ্লয় করা হয়েছে বা ডিপ্লয় করা হয়েছে। লাস্টে বলছে ডিসপাইট কি বলছে, despite behaving like the mortals, the gods are different from there because they are not subject to change, but by age to the change, but by learning from suffering or and the realization of elevation। একটা বলছে যে যদিও এখানে হোমার দেবতা বা দেবীদেরকে মানুষের মতো করে রিপ্রেজেন্ট করছে, বাট তারপরে দেবতা এবং মানুষের মধ্যে ডিফারেন্স আছে, কারণ যারা দেবতা বা দেবী এরা কখনো মারা যায় না, এরা এদের কোনো পরিবর্তন হয় না, যত দুঃখ কষ্ট আসুক না কেন এরা একই রকম থাকে আর কি। they will always be what they are now and have always been, যে তারা আগে যেমন ছিল ওইরকমই থাকবে, মানে আগে তারা অতীতে তারা যেমন ছিল ওইরকমই আছে ওইরকমই থাকবে। in this epic they are just presented as normal character। এই এপিকে শুধুমাত্র তাদেরকে মানুষের মতো করে রিপ্রেজেন্ট করা হয়েছে with human emotion and trait, যেন মানুষের মতো আবেগ অনুভূতি আছে। their activities have a significant value in the whole epic to develop the idea clearly। এবং তাদের কাজকর্মের এই এপিক অবশ্যই গুরুত্ব আছে, কারণ তাদের কাজকর্মের উপর ডিপেন্ড করে এই যে এপিকটি ডেভেলপ হয়েছে বা সামনের দিকে এগিয়ে গেছে। এই হচ্ছে গড বা গডেস যে রোল এই এপিকের মধ্যে। এটা বুঝতে কারো সমস্যা আছে? এনিবডি? কোনো লাইন স্ট্রাঞ্জা এগুলো নিয়ে?